সম্মানিত ভিউয়ার্স, রাশিয়ার পরমাণু বিজ্ঞানীরা এখন দলে দলে কিন্তু যাচ্ছে রাশিয়ার বু শহরে। একমাত্র কারণ, এখন যুদ্ধ বন্ধ আছে, যুদ্ধের প্রকোপ নেই। এই সময়টা ইরান আরও পারমাণবিক শক্তি অর্জনের জন্য রাশিয়ার পারমাণবিক বিজ্ঞানীদের আমন্ত্রণ জানিয়েছে বু শহরে। আর রাশিয়ার সাথে পারমাণবিক যে সহায়তা ইরানের, এটা কিন্তু অনেক আগের। এবং ইরান যখন একটা রিপোর্ট করেছিল রাশিয়ার কাছে, এটা প্রায় বছর তিনেক আগে ক্লিয়ারলি, যে কোনো একটা সময়ে আমেরিকা ইরানকে আক্রমণ করবে এবং পারমাণবিক সক্ষমতাকে কারণ হিসাবে চিহ্নিত করবে। তখন থেকেই রাশিয়া কিন্তু কোনো কিছু না ভেবে ইরানকে পারমাণবিক সহায়তা এবং সক্ষমতা প্রদান করেছে। মাঝখানে বন্ধ ছিল, এখন ইরানে বু শহরে আবার রাশিয়ার পারমাণবিক বিজ্ঞানীরা দলে দলে যাচ্ছে। রাশিয়ার একটাই উদ্দেশ্য, যে ইরানকে সর্বোচ্চ পারমাণবিক সক্ষমতায় উপনীত করা, এবং তা হয়ে যাচ্ছে। আরেকটি হলো এই যে ইউএস আব্রাহাম লিঙ্কন, দ্য বিগেস্ট এয়ারক্রাফট ক্যারিয়ার, সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ, সেটাতে এখন হাহাকার। এবং এই যুদ্ধজাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কন, ইউএস জেরাল্ড ফোর্ড, ইউএস ওয়াশিংটন, এইগুলো ইউএস বুশ দ্য ফার্স্ট, এইগুলো কিন্তু আমেরিকার নৌবাহিনীর গৌরব, অহংকার। সেই অহংকার কিন্তু ধসে পড়েছে এবং ইউএস আব্রাহাম লিঙ্কন এখন নিরুপায় হয়ে পারস্য উপসাগরে এখানে সেখানে নড়াচড়া করছে। এবং তার ভিতরে বসবাসকারী যে নাবিকরা, তাদের মধ্যে দারুণ হতাশা, তাদের মনোবল, তাদের মানসিক স্বাস্থ্য সবটাই বিপর্যস্ত হয়ে গেছে। এবং তারা পরিষ্কারভাবে চিঠির মাধ্যমে তাদের স্ত্রী বাবা মাকে জানিয়ে দিয়েছে যে তারা আত্মহত্যা করবে। এইটা কোনো জীবন না। কারণ এই ইউএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানকারী আমেরিকান নাবিকরা বুঝে গেছে যে ইরান কৌশলগতভাবে এই যুদ্ধ প্রলম্বিত করবে যাতে আমেরিকার ধৈর্যচ্যুতি ঘটে। কিন্তু এই প্রলম্বিত সময় কতটুকু, এটার কোনো নির্দিষ্ট সীমানা নাই বা সময়সীমা নেই। তাই তারা অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে এই 5,000 নাবিক এবং আরও কিছু মেরিন সৈন্য যারা ইউএস আব্রাহাম লিঙ্কনে অবস্থান করছে, তারা আত্মহত্যার হুমকি দিচ্ছে। এবং এইটা আমেরিকার নৌবাহিনীর জন্য বিরাট বিপর্যয়। ব্রিটেনের পরে আমেরিকা কিন্তু নৌশক্তি দিয়েই সারা পৃথিবীর উপরে তার প্রভাব বিস্তার করেছে। কারণ নৌশক্তির উপর ডিপেন্ড করে বিমান আক্রমণের ক্ষমতা। কারণ আমেরিকা থেকে অনেক দূরে এসে প্রাচ্য দেশে অর্থাৎ এশিয়ায় বিমান আক্রমণ করে কোনো দেশকে পদানত করা আমেরিকার পক্ষে সম্ভব নয়। তারা আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর দিয়ে এসে এশিয়ার ভূমিতে, এশিয়ার সাগর পথে এসে তারা এই বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধ জাহাজগুলোকে রাখে এবং সেইখান থেকে বিমান আক্রমণ করে এশিয়ার রাষ্ট্রগুলোকে পদানত করে আসছে। এটাই হলো ইতিহাস, এটাই হলো অতীতের চিত্র। কিন্তু সেইখানে বিরাট আঘাত করেছে ইরান। তাই ইরান এখন কৌশলে আমেরিকার এই যুদ্ধটাকে আরও প্রলম্বিত করতে চায় এবং এমনভাবে কৌশলে প্রলম্বিত করতে চায় যে সামনের নির্বাচন পর্যন্ত ইরান কৌশলগতভাবে যুদ্ধ প্রলম্বিত করবে, যেন নৌ বিদ্রোহ আরও তীব্র হয় আমেরিকার নৌবাহিনীর মধ্যে, নাবিকদের মধ্যে। এইটা সত্যিকার অর্থেই আমেরিকার এক বিরাট সামরিক পরাজয়, এতে কোনো সন্দেহ নেই। এবং এইটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে স্যান দিয়াগো এক জায়গায়, আমেরিকার স্যান দিয়াগোতে একটি মিটিং হচ্ছিল এবং সেইখানে আমেরিকার যে নৌ উপপ্রধানকে, যারা ওইখানে নাবিকরা কাজ করছে, সৈন্যরা কাজ করছে, তাদের কয়েকজন, তাদের স্ত্রীদের কয়েকজন উঠে তীব্র প্রতিবাদ করেছে আমেরিকার ডেপুটি নেভাল চিফের কাছে। সুতরাং পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে এবং সরাসরি
সৈনিকরা বিদ্রোহের আওয়াজ তুলছে। আমেরিকান সেনাবাহিনীতে এটা কিন্তু, বা আমেরিকান সামরিক বাহিনীতে এটা কিন্তু একটা বিরাট ব্যতিক্রম, বিরল বিষয়। এইটা আরেকটি কথা হলো এই যে ইরানের আজকে যে ইরান একটি পারমাণবিক সক্ষমতায় উত্তীর্ণ হয়েছে, যা আমেরিকার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, তার পেছনে বেশ কয়েক বছর যাবৎ কাজ করেছে রাশিয়া। এটা স্বীকার করতে হবে, রাশিয়া এর পেছনে কাজ করেছে এবং রাশিয়া খুব ডিপলি কমিটেড। আমি মনে করি যে পুতিনের প্রশাসন অত্যন্ত দূরদর্শী এবং ফার্স্টসাইটেড, আর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হলো শর্ট সাইটেড, অদূরদর্শী, যার ফলেই ডোনাল্ড ট্রাম্প এখন লেজে গোবরে হয়ে গেছে। তার প্রশাসন লেজে গোবরে এবং তার আশপাশের সবগুলো লোক হলো অস্থির মতি। তাদের কথার কোনো ঠিক নাই, তাদের বক্তব্যের ঠিক নাই। সারা পৃথিবী এমন জায়গায় এসে পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং তার অ্যাসোসিয়েটদের বক্তব্যের জন্য, যে তাদেরকে পৃথিবীর কেউ আর বিশ্বাস করে না, কোনো রাষ্ট্র বিশ্বাস করে না, কোনো রাষ্ট্রপ্রধান বিশ্বাস করে না, কোনো সরকার প্রধান বিশ্বাস করে না। এখন আরেকটি বিষয় জানতে পারলাম যে ইরান খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবে ইরান তার সর্বশক্তি প্রয়োগ করে 3 বছরের জন্য হরমুজ প্রণালী বন্ধ রাখবে। ভাবতেই কিন্তু গা শিহরিয়া ওঠে। 3 বছর যদি হরমুজ বন্ধ থাকে, তাহলে বিশ্বে যে জ্বালানি সংকট তৈরি হবে এটা নজিরবিহীন, এবং বিশ্বের শিল্প ব্যবস্থা স্থবির হয়ে যাবে, কৃষি ব্যবস্থা স্থবির হয়ে যাবে, অর্থনীতি অত্যন্ত বিপর্যস্ত হয়ে যাবে। এবং আমি ব্যক্তিগতভাবে চিন্তাও করতে পারছি না যে কতটা বড় ধরনের সংকটে আগামী বিশ্ব পড়তে যাচ্ছে। সুতরাং ভিউয়ার্স, ভালো থাকবেন। শুধু এতটুকুনি বলবো, একটি মাত্র লোকের অদূরদর্শী সিদ্ধান্ত এবং ইগো এবং দাম্ভিকতার কারণেই এই ঘটনা ঘটছে, আর এই লোকটি হলো ডোনাল্ড ট্রাম্প। তিনি কখনোই মানবিক না, কোনো মানবতার কোনো পরিচয় তার মধ্যে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। মানুষকে হত্যা করছে, মানুষ যে এই যুদ্ধে প্রাণ হারাচ্ছে, নিরীহ প্রাণী, সেই দিকে তার কোনো খেয়াল নাই। গাজাতে ইসরায়েলিরা প্রতিদিন যে তাণ্ডব করছে, প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে, ডোনাল্ড ট্রাম্প নির্বিকার। তার এই নির্বিকার অবস্থা পৃথিবীকে এক ভয়ানক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, যা আমরা কল্পনাও করতে গা শিহরিয়া উঠছে আমাদের। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন। আজ 17ই আগস্ট 2026 সোমবার সকাল। গত 24 ঘন্টায় ইরান থেকে যে ঘোষণাটা এসেছে, আধুনিক যুদ্ধের ইতিহাসে সেটা খুব বেশিবার শোনা যায়নি। ইরানের সেনাবাহিনী একজন আমেরিকান সৈনিকের দাম ঠিক করে দিয়েছে $30,000। স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা আরও দেখবেন ইরানের সশস্ত্র বাহিনী কেন বলছে আমেরিকা আর ইসরায়েলের পুরোপুরি হার না হওয়া পর্যন্ত তারা থামবে না। ইরান কিভাবে তার আকাশ প্রতিরক্ষার গোটা কাঠামোটাই বদলে ফেলার দাবি করছে। ইসরায়েল কেন হঠাৎ নিজেদের সাংবাদিকদেরই সাবধান করছে। আর মস্কোর পাশে ইরানের ড্রোন যে জিনিসটা পুড়িয়ে দিল, সেটা কোনো সামরিক ঘাঁটি নয়, ভীষণ বড় একটা জিনিস। গত কয়েকদিন ধরে আমরা এই জায়গাতেই বলে আসছি, আলোচনা চললেও কোনো পক্ষ 1 ইঞ্চিও সরছে না। আর আজকের খবরগুলো ঠিক সেখানে গিয়েই মিলছে। কিন্তু আগে সেই দামের হিসাবটায় আসি। 16ই আগস্ট রবিবার ঘোষণাটা করেছেন ইরানি সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আমির হাতামি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB প্রথমে এটি প্রকাশ করে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাও এই একই কথায় জানায়। এরপর আপনার ফ্রান্স 24, জেরুজালেম পোস্ট সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরটি তুলে ধরে। হাতামির কথায়, যে কেউ একজন মার্কিন সেনাকে হত্যা করবেন বা ধরে হস্তান্তর করবেন, তিনি $30,000, ইরানের নিজের হিসাবে 5 বিলিয়ন তোমান উপহার পাবেন। আর এখানেই সবচেয়ে অদ্ভুত অংশটা। হাতামি বলেছেন, কোনো ইরানি নারী যদি এই কাজে সফল হন,
তিনি দ্বিগুণ পুরস্কার পাবেন। শুধু তাই নয়, যে অস্ত্র দিয়ে কাজটা হবে সেই অস্ত্র সেনাবাহিনী দ্বিগুণ দামে কিনে নেবে, বদলে নতুন অস্ত্র দেবে, আর পুরনো অস্ত্রটা একটা জাদুঘরে রেখে দেবে। দেখুন দর্শক বন্ধুরা, এখানে আমার নিজের একটা প্রশ্ন আছে, আর সেই প্রশ্নটা প্রায় কেউ করছে না। ইরানের মাটিতে ধরার মতো আমেরিকান সেনা আছে কোথায়? রিপোর্ট অনুযায়ী এই গোটা যুদ্ধে ইরানের ভূখণ্ডে মার্কিন স্থলবাহিনী নামার একটাই পরিচিত ঘটনা। এপ্রিল মাসে ভূপাতিত একটি F-15 একজন ক্রুকে উদ্ধার করতে চালানো অভিযান। সেই অভিযানে অংশ নিয়েছিল প্রায় 200 জন মার্কিন সেনা আর 170টিরও বেশি বিমান। সংখ্যাটা একবার মিলিয়ে দেখুন। একজন মানুষকে ফিরিয়ে আনতে আমেরিকা 170টা বিমান পাঠায়, আর সেই একই মানুষের মাথার দাম ইরান ঠিক করেছে $30,000। এখন এই দুটো সংখ্যা পাশাপাশি রাখলেই বোঝা যায় ঘোষণাটা মাঠের হিসেব নয়, এটা বার্তার হিসেব। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, হাতামি বলেছেন টাকাটা আসবে সাধারণ মানুষের অংশ নেওয়া অনুদান থেকে, সেনাবাহিনীর জামান হতে, মানে রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়। নিষেধাজ্ঞার চাপে থাকা একটা দেশের সেনাবাহিনী যখন পুরস্কারের টাকা জনগণের চাঁদা থেকে দেওয়ার কথা বলে, তখন সেটাও একটা বড় তথ্য। আর একটা কথা পরিষ্কার করে বলে রাখা দরকার, এই ঘোষণায় পেন্টাগন বা মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো প্রকাশ্যে কিছু বলেনি। আমার কাজ হলো যতটা তথ্য আসছে ততটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, কোনো পক্ষের হয়ে বাড়িয়ে বলা নয়। হাতামি ওই একই বক্তব্যে আরও দুটো কথা বলেছেন, যেগুলো আমাদের নিয়মিত দর্শকদের চেনা লাগবে। তিনি ট্রাম্পের হরমুজকে আমেরিকার ভূখণ্ড বলার মন্তব্যকে কটাক্ষ করেছেন, যেটা নিয়ে আমরা 15ই আগস্ট কথা বলেছিলাম। আর তিনি ট্রাম্পকে খাবারের গাড়িতে লুকিয়ে পড়া মানুষ বলে বর্ণনা করেছেন। সেই যে খাবারের বাক্সের ঘটনাটা মনে আছে তো? আমরা 12ই আগস্ট ওটা নিয়ে গোটা একটা ভিডিও করেছিলাম। আজ ইরানের সেনাপ্রধান নিজে সেই ঘটনাটাকে অস্ত্র বানাচ্ছেন। এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরটাতে। এই একই দিনে 16ই আগস্ট ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তরফে একটি বিবৃতি জারি হয়। তাতে বলা হয়, আমেরিকা আর ইসরায়েলের সম্পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত এই অঞ্চলে লড়াই থামবে না। বিবৃতিটা এসেছে একটা নির্দিষ্ট দিনে, 80-র দশকে ইরান যুদ্ধে বন্দি ইরানি সেনাদের দেশে ফেরার বার্ষিকীতে। তারিখটা কাকতালীয় নাও হতে পারে, কারণ ঠিক বন্দীদের প্রসঙ্গটাই এখানে আবার সামনে এসেছে। আপনারা লক্ষ্য করুন, 15ই আগস্ট আমরা একটা প্রশ্ন খোলা রেখেছিলাম, কাতারে আটক বলে দাবি করা 3 ইরানি পাইলটের কি হলো? আজ সেই সুতোয় নতুন তথ্য এসেছে। IRGC ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা এক চিঠিতে ইরানের জেনারেল স্টাফ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে আবেদন করেছে যে মার্চ মাসে মার্কিন ঘাঁটিতে হামলার সময় ভূপাতিত 3 পাইলটকে ছাড়ানোর জন্য। কাতার এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকারী দল একজন পাইলটের দেহাবশেষ খুঁজে পেয়েছে এবং দোহা সেটি হস্তান্তরের জন্য তেহরানের সঙ্গে যোগাযোগ করছে। কাতার আরও বলেছে, এপ্রিল মাসে তারা ইরানি কর্মকর্তাদের নিজেদের উদ্ধার অভিযানের নথি দেখে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তেহরান সেই আমন্ত্রণে সাড়া দেয়নি। এটা তাদের বক্তব্য। সুতরাং দুই পক্ষের বক্তব্য এখানে মিলছে না, আর সেটাই আপনাদের জানা দরকার। সুতোটা আমরা ছাড়ছি না, উত্তর যেদিন মিলবে সেদিন আবার বসবো এই নিয়ে। এবার আসি আকাশের হিসাবে। ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা একটি তথ্যচিত্রে IRGCর এক কর্মকর্তা দাবি করেছেন, যুদ্ধের সময় ইরান তার আকাশ প্রতিরক্ষার একটা নতুন কাঠামো দাঁড় করিয়েছে। এখানে কথাটা শুনতে কারিগরি, কিন্তু মানেটা সহজ। আকাশ প্রতিরক্ষার ক্লাসিক ছাঁচ মানে হলো কয়েকটা বড় রাডার, একটা কেন্দ্রীয় কমান্ড ঘর, আর সেখান থেকে সবাইকে নির্দেশ। এখন এই ছাঁচের সমস্যা হলো, কেন্দ্রীয় ঘরটা উড়ে গেলে গোটা ব্যবস্থাটাই অন্ধ হয়ে যায়। ওই কর্মকর্তার দাবি অনুযায়ী ইরান সেই ছাঁচ থেকে সরে এসেছে। এবার তথ্য কিভাবে জোগাড় হবে, কিভাবে ভাগ হবে, কোন ইউনিট কার কাছ থেকে খবর পাবে,
এরকম গোটা ব্যবস্থাটাই বদলানো হয়েছে। আর সবচেয়ে বড় দাবিটা হলো যুদ্ধের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা তৈরির উৎপাদন ক্ষমতার 85%-এরও বেশি অক্ষত থেকে গেছে। এখানে একটা কথা বলা দরকার দর্শক বন্ধুরা, এটা আইআরজিসির নিজের দাবি, ইরানের নিজের সংবাদ সংস্থার তথ্যচিত্রে বলা, স্বাধীনভাবে কেউ এটা যাচাই করেনি। তবে দাবিটা সত্য হলে, আলোচনা ভেঙে গেলে ইরানের আকাশ আগের বারের চেয়ে অনেক বেশি কাঁটা হয়ে দাঁড়াবে। এবার দেখুন ইসরায়েলের দিকটা, কারণ এখানে ভয়টা উল্টো দিক থেকে আসছে। 16ই আগস্ট ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত আর জাতীয় সাইবার ডিরেক্টর যৌথভাবে একটি সতর্কতা জারি করে। লক্ষ্য ইসরায়েলি সাংবাদিক আর গণমাধ্যম কর্মীরা। তাদের বক্তব্য অনুযায়ী ইরানি গোয়েন্দারা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে সাংবাদিকদের কাছে আসছেন নিজেদের পরিচিত মানুষ সাজিয়ে, কখনো কোনো অন্য নামী সাংবাদিক সেজে আসছেন, কোনো যৌথ কাজের প্রস্তাব, ধরুন কোনো সাক্ষাৎকারের অনুরোধ, কোনো ব্যক্তিগত আলাপের আমন্ত্রণ, এইভাবে আর কি। তারপর আসে একটা লিঙ্ক, যেন অনলাইনের মিটিং বা এই সমস্ত, কিন্তু লিঙ্কটা নিয়ে যায় নকল একটা ওয়েবসাইটে, যেখানে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করা। শিনবেত বলছে তারা এই ধরনের কয়েকশো চেষ্টা আটকেছে ইতিমধ্যে। আর শুধু সাংবাদিক নয়, রাজনৈতিক, সরকারি ও নিরাপত্তা সংশ্লিষ্ট মানুষজনও এইভাবে নিশানায়। এবার একটু ভেবে দেখুন, একটা দেশের গোয়েন্দা সংস্থা যখন নিজের দেশের সাংবাদিকদের প্রকাশ্যে সাবধান করে, তখন সেটা শুধু সতর্কতা থাকে না, সেটা একটা স্বীকারোক্তিও বটে যে চেষ্টাটা যথেষ্ট বড় আর যথেষ্ট নিয়মিত হয়ে উঠেছে। এবার আজকের শেষ খবরে, আর এখান থেকেই পুরো ছবিটা জোড়া লাগবে। 15 থেকে 16ই আগস্ট রাতে মস্কোর আশেপাশে ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় ড্রোন হামলা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসেবে ওই রাতে বিভিন্ন অঞ্চলে 822টি ইউক্রেনীয় ড্রোন রূপায়িত করা হয়। মস্কোর মেয়রের দাবি, শুধু মস্কো অঞ্চলের দিকেই আসছিল 600টি ড্রোন। আগুন ধরে যায় একটি গ্রামে আর ওয়ার্ল্ড বেরিজের গুদামে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার কথা স্বীকার করে জানিয়েছে এটি ওই কোম্পানির সবচেয়ে বড় গুদাম। আয়তন হচ্ছে 2.5 লক্ষ বর্গ কিলোমিটার। সংখ্যাটা একবার ভাবুন, 2.5 লক্ষ বর্গ মিটার, মানে প্রায় 35টা ফুটবল মাঠ একসঙ্গে জ্বলছে। আর এখানেই আসল কথাটা দর্শক বন্ধুরা, ওয়ার্ল্ড বেরিজ কোনো অস্ত্র কারখানা নয়, এটা রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার কোম্পানি, রাশিয়ার অ্যামাজন বলতে পারেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা এখনো পর্যন্ত এই কোম্পানির 10টি বড় লজিস্টিক কেন্দ্রের মধ্যে 7টি অচল করে দিয়েছে। কেন? ইউক্রেনের বক্তব্য, ওয়ার্ল্ড বেরিজের ওয়েবসাইটে ড্রোনের যন্ত্রাংশ আর বডি আর্মার পর্যন্ত বিক্রি হয়। আর কোম্পানির ব্যাংকিং শাখার উপর জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা বসিয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় কোষাগারে এর আর্থিক অবদান আছে। মানে হিসেবটা এই, কোষাগারে টাকা আসে ভোগ্য পণ্যের ব্যবসা থেকে, সেই টাকায় যুদ্ধ চলে, গুদাম পুড়লে ব্যবসা কমে, ব্যবসা কমলে কোষাগারে টান পড়ে, গুলি একটাও চালাতে হয় না। ওই একই রাতে মস্কো অঞ্চলে একজন আর আরেকটি অঞ্চলে 5 জন নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নররা জানিয়েছেন। এবার আজকের এই পুরো ছবিটা এক জায়গায় রাখি দর্শক বন্ধুরা, আজকের এই 4টে খবর 4 জায়গা থেকে এসেছে, তেহরান, দোহা, তেল আবিব আর মস্কো। কিন্তু একসঙ্গে সাজালে একটাই কথা বলছে, যুদ্ধটা সীমান্ত থেকে সরে গেছে, এখন লড়াই হচ্ছে টাকায়, কারখানায়, ইনবক্সে আর গুদামে। যে পক্ষ প্রতিপক্ষের ব্যবস্থাটাকে আগে ভাঙতে পারবে সেই এগিয়ে থাকবে। আগামী কয়েকদিনে 2টো জিনিসের দিকে নজর রাখতে হবে। 1, পেন্টাগন বা মার্কিন পররাষ্ট্র দপ্তর এই পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিক জবাব দেয় কিনা, এখনো পর্যন্ত তারা চুপ। 2, ইরান কাতারের সেই উদ্ধার অভিযানের নথি দেখার আমন্ত্রণ শেষ পর্যন্ত গ্রহণ করে কিনা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন দর্শক বন্ধুরা, আপনার বিচারে এই $30,000 ঘোষণা কি সত্যিই একটা সামরিক পরিকল্পনা, নাকি ঘরের ভিতরের মানুষকে শোনানোর জন্য একটা বার্তা?
আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।